এক রাজ্যে একজন গরিব রাখাল বাস করত। তার স্ত্রীর একে একে 3টি সন্তান প্রসব হয়েই দুর্ভাগ্যবশত মারা গিয়েছিল। তাদের আর কোনো সন্তান হয়নি বলে তারা অত্যন্ত দুঃসহ জীবনযাপন করছিল। তারপর শীতকালের একদিন অপ্রত্যাশিতভাবে রাখালের স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করল। আনন্দে তারা আত্মহারা হলো, কিন্তু কিভাবে এর প্রতিপালন করবে এ নিয়ে তাদের চিন্তা ভাবনা দেখা দিল। মূল্যবান বলতে একটি গাভী ও 2টি ছাগল ছাড়া তাদের আর কিছুই ছিল না। তাহলে এখন কি করতে হবে? সাংসারিক দুঃখ কষ্ট সত্ত্বেও শিশুটির জন্য দুধ দহন করার উদ্দেশ্যে তারা তাঁবুর বাইরে বেরোলো। প্রতিদিনের পরিবর্তে প্রত্যেক ঘন্টায় শিশুটি বেড়ে উঠেছিল। সন্ধ্যের আগেই সে একজন পুরুষ মানুষ অপেক্ষা অধিক লম্বা ও শক্ত সমর্থ হয়ে উঠেছিল। স্বামী স্ত্রী উভয়েই বিস্মিত ও আনন্দিত হলো। তারা তাদের ছেলের নামকরণ করল গুণী। প্রথম দিনেই গুণী একটি আস্ত ছাগল খেয়ে ফেলল এবং পরদিন অপরটি খেল। এতে বুড়ো দম্পতি হতাশাগ্রস্ত হয়ে পড়ল। তারা ভাবল আর মাত্র একটি দিন, তারপর সে গাভীটিকেও সাবার করে ফেলবে। তাহলে জীবিকা নির্বাহের জন্য তাদের আর কি বা থাকবে? তৃতীয় দিন গুণী তার মাকে বলল, আচ্ছা মা, আমরা তো এমনি গরিব যে আমাদের মাত্র একটি গাভী অবশিষ্ট আছে। কাজেই আমাকে যেতে দাও, যেন একটি কাজ খুঁজে নিতে পারি। যদি আমি বাড়িতে বসে থাকি তাহলে আমার ভয় হয় যে আমি অসুস্থ হয়ে পড়ব। মা তার লম্বা ও বিশালাকার ছেলের দিকে তাকালো এবং তার বড় হাত নিজের হাতে নিয়ে অশ্রুপূর্ণ কণ্ঠে বলল, বাছা, কী কাজই বা তুমি করতে পারবে? আর হ্যাঁ, তুমি মোড়লের কাছে যেতে পারো, তার নিকট তোমার জন্য কোনো কাজ থাকতে পারে। গুণীও কিছু সময় ভেবে অবশেষে সম্মত হলো। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ক্ষুধার্ত অবস্থায় সে সামনের দিকে পথ চলতে লাগলো। মাঝপথে সে একটি উপবাসী নেগড়ে বাঘের সাক্ষাৎ পেল। তাকে দেখা মাত্র একটি লাফ দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু গুণী সঙ্গে সঙ্গে এটিকে কাবু করে মেরে ফেলল। তারপর সে এটির চামড়া ছাড়িয়ে নিল এবং একটি অগ্নিকুণ্ড জ্বালিয়ে এর মাংস ঝলসে তা খেয়ে নিল। এরপর সে তার পথে এগিয়ে গেল এবং সন্ধ্যের সময় মোড়লের তাঁবুতে এসে হাজির হলো। দুষ্টবুদ্ধি সম্পন্ন বুড়ো মোড়ল গুণীর শক্তিমত্তার পরীক্ষা করে দেখার কথা ভাবল। কার কাছে আগুন ঝলসানো একটি আস্ত গাভী ছিল, সে ছেলেটিকে তা খাওয়ার জন্য আমন্ত্রণ জানালো। গুণী শুধুমাত্র মাংসটুকু খেল না, এর হাড়গোড়ও সে কামড়ে সাফ করে ফেলল। অতঃপর মোড়ল তাকে নিজের সহচর ও দেহরক্ষী হিসেবে নিজের তাঁবুতেই রেখে দিল। শিকারের উদ্দেশ্যে গুণী প্রায়ই মোড়লের সঙ্গে গভীর জঙ্গলে যেত এবং প্রত্যেকবারই তারা থলে ভর্তি করে বাড়ি ফিরত। একদিন মোড়লের কজন ভৃত্যসহ তারা যখন শিকারের জন্য বনের অনেক ভেতরে প্রবেশ করেছিল, কখন একটি বিরাট বাঘ এসে হঠাৎ করে তাদের উপর লাফিয়ে পড়ল। মোড়ল এতটা ভীত হয়ে পড়েছিল যে তার গায়ে ঘাম দেখা দিল। গুণীর নিরাপত্তার কথা না ভেবেই সে কষাঘাত করতে করতে ঘোড়া ছুটিয়ে পাহাড়ের নিচে নেমে এলো। মাথা হাত দিয়ে ঢেকে মোড়লের ভৃত্যরা এদিক ওদিক পালিয়ে গেল, কিন্তু গুণী ভয়ে কম্পিত হয়নি। বাঘটি যখন তার উপর ঝাঁপ দিয়েছিল, সে তখন একপাশে সরে গিয়ে তার পেছনের পাগুলো শক্ত করে ধরে ফেলল এবং একটি বড় গাছের সঙ্গে বাঘটাকে সজোরে আছড়ে দিল। সঙ্গে সঙ্গে মরমর করে একটা আওয়াজ হলো এবং গাছের পাতাগুলো মাটিতে ঝরে পড়ল। আঘাতের ফলে বাঘটির নাড়ি ভুঁড়ি বের হয়ে পড়ল এবং নিথর হয়ে সে মাটিতে পড়ে রইল। মরা বাঘটিকে পিঠের উপর নিয়ে গুণী দৃঢ় পদক্ষেপে মোড়লের ডেরার উদ্দেশ্যে রওনা দিল।
মোড়ল এত ভয় পেয়েছিল যে তাঁবুতে তার সামনে নিজের ঘোড়া থেকে নামতে পারছিল না। তার ভৃত্যরা যারা বাঘ দেখে ভয়ে পালিয়েছিল তাদের সাহায্যে মোড়ল ঘোড়ার উপর থেকে নিচে নামলো। ঠিক সেই মুহূর্তে গুনি সেখানে এসে উপস্থিত হলো। গুনির পিঠের উপর বাঘ দেখতে পেয়ে একা মহা আতঙ্কে মোড়লের পেয়ে বসলো। তাঁবুর ভেতরে দ্রুত ঢুকে পড়ে সে দরজা বন্ধ করে দিল। হাঁক দিয়ে সে বলল, তোমরা সবাই জলদি করো, দরজা পাহারা দাও, বাঘটি যেন ঢুকে পড়তে না পারে। তারপর সে যখন শুনল যে গুনি বাঘটি মরা বাঘ নিয়ে এসেছে, তখন সে তাঁবু থেকে বেরিয়ে এলো। রাগে দিকবিদিক শূন্য হয়ে সে অত্যন্ত নোংরা ভাষায় গুনিকে গালাগালি করলো এবং বাঘের চামড়াটি নিজের তাঁবুতে নিয়ে গেল। বাঘের চামড়াটি শোয়ার বিছানায় বিছিয়ে মোড়ল স্থির করলো যে বাঘ রাজার চামড়া দিয়ে তৈরি একটা আলখাল্লা তার চাই। সে তখন পরবর্তী 3 দিনের মধ্যে বাঘ রাজাকে ধরার জন্য গুনিকে আদেশ দিল। যদি গুনি এতে ব্যর্থ হয় তবে মোড়ল তার গর্দান নেবে। এতে গুনি হতাশ হলো। কোথায় সে বাঘ রাজাকে খুঁজে পাবে? লোকে বলে যে উত্তরাঞ্চলীয় পাহাড়ের দূরবর্তী এক গুহায় বাঘ রাজা বাস করে এবং এর আশেপাশে বহু সংখ্যক বাঘ আছে, কিন্তু কেউ কখনো ওই স্থানে পৌঁছতে পেরেছে বলে জানা যায়নি। ক্রমশ আধার ঘনীভূত হলো এবং অত্যন্ত নিরানন্দ অনুভূতি নিয়ে গুনি বাড়ি ফিরল। যা যা ঘটেছিল সব কিছুই সে তার মা বাবার কাছে বলল। বুড়ো দম্পতি এক মুশকিলে পড়ল। তাদের ভয় হলো যে যদি তারা তাকে এ কাজে যাওয়া থেকে নিরস্ত করে তাহলে মোড়ল তাদের ছেলেকে হত্যা করবে। পক্ষান্তরে যদি তারা তাকে যেতে দেয় তবে তার নিরাপত্তার নিশ্চয়তাই বা কে দেবে? পরস্পরের মুখোমুখি বসে স্বামী স্ত্রী কাঁদছিল কি করা উচিত এ নিয়ে তাদের কথোপকথন থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হয়ে পড়ল। হঠাৎ একজন বুড়ো রাখাল তাদের ছোট্ট জীর্ণ কুঠিরে এসে উপস্থিত হলো। গুনিকে উদ্দেশ্য করে সে বলল, বাছা, নিরাশ হইও না। যে কোনো সাহসী লোকের ভয়ে বাঘ রাজা ভীত। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের মাতৃভূমি ও আপনজনের কথা মনে রাখবে ততক্ষণ তুমি যে কোনো বাধা অতিক্রম করতে পারবে। যাও বাছা, পথ চলার জন্য আমি তোমাকে বিচিত্র বর্ণের একটি টাট্টু ঘোড়া দেব। তোমার কল্যাণ হোক। বুড়ো রাখাল মৃদুভাবে তার কপালে একটি চুমু এঁকে দিল। তারপর ওখান থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল। বাইরে গিয়ে গুনি নানা বর্ণ বিশিষ্ট একটি টাট্টু ঘোড়া দেখতে পেল। ঘোড়াটি তার দিকে তাকিয়ে হ্রেস্বাধ্বনি করছিল। আকাশ ক্রমশ আলোকিত হয়ে উঠল এবং গুনি তার মা বাবার নিকট থেকে বিদায় নিয়ে নিজের ধনুক, তুনি এবং ছোড়া সাথে নিয়ে ঘোড়ার পিঠে আরোহণ করে নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য রওনা দিল। প্রথম দিকে টাট্টু ঘোড়াটি স্বাভাবিক গতিতে ছুটে চলেছিল, কিন্তু পরবর্তী সময়ে এটি জোর কদমে চলল এবং তারপর ঘোড়াটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটতে লাগলো। দ্রুত থেকে অমনি দ্রুততর হচ্ছিল। এর গতি যে গুনি শুধু রাস্তার পাশে অবশিষ্ট তাঁবুগুলো অস্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। কিছুক্ষণ পর এটি গতি বেশ কমালো। ঠিক ওই সময় গুনি দেখতে পেল যে একটি নেগড়ে বাঘ ছোট্ট একটি মেয়েকে আক্রমণ করতে উদ্যত হয়েছে। যথা সময়ে সে তার ধনুকে একটি তীর জুড়ে তা নিক্ষেপ করল। মাথায় তীরবিদ্ধ অবস্থায় নেগড়ে বাঘটি মাটিতে পড়ে গেল। তাঁবু থেকে একজন বুড়ি দৌড়ে বের হলো। যখন সে বুঝলো গুনি তার নাতনির প্রাণ বাঁচিয়েছে তখন সে তাকে চা পানের জন্য আমন্ত্রণ জানালো। বিদায় নেওয়ার সময় সে তাকে একটি মেষের হাড় দিয়ে বলল, এটি সাথে করে নিয়ে যাও, ভবিষ্যতে তোমার উপকারে আসবে। বুড়ির উপহার হাতে নিয়ে গুনি তার টাট্টুর উপর আরোহণ করলো এবং নির্দিষ্ট অভিমুখে পথ চলতে লাগলো। পথ দিয়ে ঘোড়া ছুটিয়ে যাওয়ার সময় সে দেখতে পেল যে তার পথ আঁকলে রয়েছে এক প্রশস্ত নদী। হঠাৎ নদীর জল ফুলে উঠে বিশাল তরঙ্গের সৃষ্টি করলো। সে সময় জলের ভেতর থেকে এক বিরাট সামুদ্রিক কচ্ছপ বের হয়ে সাঁতরে তীরে এসে উপনীত হলো।
নীরস কণ্ঠে সেটি বলে উঠল, বাছা, তোমার বরং ফিরে যাওয়াই ভালো। তুমি কখনো নদী পার হতে পারবে না। গুণী জবাব দিল, তবে দেখে নিও, সকল বাধা বিপত্তি নিশ্চয় পরাভূত হবে। কচ্ছপটি বলল, উত্তম। হে সাহসী বালক, এখন দয়া করে আমাকে একটু সাহায্য করো। আমার বাঁ চোখটিতে অত্যন্ত ব্যথা হচ্ছে। আমি চাই এটাকে উবড়ে ফেলে নতুন একটা চোখ সেখানে বসাতে। অনুগ্রহ করে এটাকে উবড়ে দিয়ে আমাকে একটু সাহায্য করো। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। যেই মাত্র গুণী সেটি চোখ উপড়ে নিয়ে এলো, অমনি কচ্ছপটি একটি ড্রাগনে রূপান্তরিত হয়ে শূন্যে উঠে গেল। তোমায় ধন্যবাদ, অশেষ ধন্যবাদ হে সুবোধ ছেলে, সেটি বলল। ওই চোখটি সঙ্গে নিয়ে যাও, ভবিষ্যতে তোমার কোনো না কোনো উপকারে আসবে। একথা বলার পর জীবটি উড়তে উড়তে চলে গেল। গুণী নিজের হাতের দিকে তাকালো। চোখটি ততক্ষণে মুক্তোতে পরিণত হয়েছে। সত্যি একটি জলজলে নিখুঁত মহামূল্যবান মুক্তো। মুক্তোটির দিকে তাকানোর ফলে গুণীর দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়ে উঠল। অতি দূরের কিছু সংখ্যক তাঁবুও সে দেখতে পাচ্ছিল। তারপর গুণী তার টাট্টু ঘোড়ার উপর আবার চড়ে বসল। প্রভুর ইচ্ছা বুঝতে পেরে ঘোড়াটি নদীর জলে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু আশ্চর্য যে, জল মুক্তটি স্পর্শ করা মাত্র দুদিকে একটি স্বচ্ছ প্রাচীরের সৃষ্টি হলো, যার মাঝখান দিয়ে একটি শুকনো পথ চলে গেছে। আর কোনো বাধা ছাড়াই গুণী ঘোড়ায় চড়ে নদীর অপর তীরে এসে উপনীত হলো। তারপর নদীর স্রোত পূর্বের মতোই বইতে লাগলো, যেন কিছুই হয়নি। দূরে যে তাঁবুগুলি গুণী দেখতে পেয়েছিল, খুব তাড়াতাড়ি সেগুলির কাছে এসে উপস্থিত হলো। ওইখানে একজন বুড়ো মেষপালক নীরবে কাঁদছিল। সে ছিল এক করুণ দৃশ্য। টাট্টুর ওপর থেকে নেমে গুণী তাকে জিজ্ঞেস করলো, দাদু, কিসের জন্য তুমি কাঁদছো? অনুগ্রহ করে আমাকে বলো, সম্ভব হলে আমি তোমার কিছুটা উপকারে আসতে পারি। বুড়ো মেষপালক নিজের চোখ মুছে দীর্ঘশ্বাস ফেলল। যুবক, আমার ভয় হয়। তোমাকে বললেও তুমি আমাকে কোনো রকম সাহায্য করতে সক্ষম হবে না। গতকাল বাঘরাজা আমার একমাত্র মেয়েকে ধরে নিয়ে গেছে। আমি জানি না এখন সে জীবিত কি মৃত। বুড়ো মেষপালক আবার কান্নায় ভেঙে পড়ল। মুনি তাকে সান্ত্বনা দিয়ে বলল, দাদু, নিরাশ হয়ো না। আমি নিশ্চিত যে তোমার মেয়ে মরেনি। আমি ওই বাঘরাজার খোঁজেই এসেছি। সেখানে গিয়ে আমি তোমার মেয়েকে উদ্ধার করব। বুড়ো মেষপালক উৎফুল্ল হয়ে উঠল এবং গুণীকে তার তাঁবুতে গিয়ে চা পান করার আমন্ত্রণ জানালো। চা পানের পর বুড়োকে ধন্যবাদ জানিয়ে গুণী ওই স্থান ত্যাগ করল। যে জায়গায় বাঘরাজা বসবাস করত, সন্ধ্যের আগেই গুণী সেখানে এসে উপস্থিত হলো। দূর থেকে সে পাহাড়ের উপর একটি পাথরের গুহা দেখতে পেল। প্রবেশ পথে 10টিরও বেশি বাঘ পহরায় ছিল। গুহার কাছে এসে গুণী পকেট থেকে মেষের হাড়টি বের করে নিয়ে বাঘগুলোর দিকে ছুঁড়ে দিল। তারপর সে ভেতরে প্রবেশ করে মেষপালকের মেয়েকে দেখতে পেল। মেয়েটি তাকে জানালো যে বাঘরাজা সকালে বাইরে বেরিয়ে গেছে, এখনও সে ফিরে আসেনি, তবে খুব সম্ভব অবিলম্বে ফিরে আসবে। সে গুণীকে লুকিয়ে রাখার কথা ভাবল, কিন্তু গুণী তা প্রত্যাখ্যান করলো, একথা বলে যে সে প্রথমে তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিতে চায়। মেয়েটি তাতে রাজি হলে তারা দুজনে বিচিত্র বর্ণের টাট্টু ঘোড়াটি চড়ে গুহা থেকে বের হয়ে এলো। বাঘগুলো তখনও বাইরে হাড়টিকে নিয়ে কাড়াকাড়িতে লিপ্ত ছিল। চাবুক কষার পর টাট্টু ঘোড়াটি পাহাড়ের নিচের দিকে ঘূর্ণি বায়ুর মতো অত্যন্ত দ্রুত বেগে নামতে শুরু করলো। হঠাৎ উত্তর দিক থেকে প্রচণ্ড দমকা বাতাস বইতে লাগলো। হলদে মেঘের উপর ভর করে বাঘের মাথা ও মানুষের দেহবিশিষ্ট সোনালির লোমে ঢাকা একটি রাক্ষস তাদেরকে অনুসরণ করে দ্রুত বেগে ধেয়ে এলো। ঘুরে তাকিয়ে গুণী একটি তীর নিক্ষেপ করলো, যা রাক্ষসটির বাঁ চোখ বিদ্ধ হলো। বাঘরাজা তখন হিংস্রভাবে গর্জন করে উঠল। বিরাট থাবা মেলে এক ধাক্কায় সে গুণীকে ঘোড়ার উপর থেকে ফেলে দিল।
তারপর এক আঘাতে সে তাকে এক কোমর মাটির নিচে ঢুকিয়ে দিল। সাথে সাথে গুণী কায়ক ক্লেশে মাটির নিচ থেকে কোনো রকমে বের হয়ে এলো। তারপর এক আঘাতেই সে রাক্ষসটির গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলল এবং এটি নিজেকে মুক্ত করার জন্য প্রয়াস চালাবার আগেই সে খাপ থেকে ছোরা বের করে ফলা রাক্ষসটির মাথায় ভেতর ঢুকিয়ে দিল। এভাবেই গুণী বাঘরাজার জীবনের অবসান ঘটালো। মাটির নিচ থেকে বাঘরাজার মৃতদেহটি উঠিয়ে গুণী একটা পা টেনে নিয়ে টাট্টু ঘোড়ার সাথে বেঁধে দিল। অতঃপর ওই মেয়েটিকে নিয়ে মেয়েটির বাড়িতে ফিরে এলো। যখন বুড়ো মেষপালক দেখতে পেল যে গুণী তার মেয়েকে উদ্ধার করে নিয়ে এসেছে, তখন সে অত্যন্ত আনন্দিত হলো এবং গুণীর সাথে তার বিয়ে দিয়ে দিল। গুণী তাদের তাঁবুতেই রাত কাটালো এবং দিনের আলো ফুটে উঠতেই স্ত্রীকে সাথে নিয়ে টাট্টু ঘোড়ার উপর চড়ে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন উত্তর দিক থেকে আগত হইচইপূর্ণ গোলযোগ শুনতে পেল। ফিরে দাঁড়িয়ে গুণী তাদেরকে উন্মত্তভাবে অনুসরণরত 10টির মতো বাঘকে আসতে দেখল। এরা ছিল ওই সব বাঘ যাদেরকে সে আগের দিন মেষের হাড় দিয়ে কাড়াকাড়িরত অবস্থায় দেখে এসেছিল। গুণী তার স্ত্রীকে তাঁবুর ভেতর পাঠিয়ে দিল এবং তীর নিক্ষেপ করে অগ্রবর্তী বাঘটিকে হত্যা করল। তারপর খাপ থেকে ছোরা বের করে সে তাদেরকে মোকাবিলা করার জন্য সামনের দিকে এগিয়ে গেল। ফলে এক তীব্র সংঘর্ষ বাধল। এক নিমেষে সে 7টি বাঘ মেরে ফেলল, কিন্তু বাকি 3টি চতুর্গুণ হিংস্রতা নিয়ে তাকে আক্রমণ করে বসল। গুণীর নিজেকে অত্যন্ত অবসন্ন মনে হলো। যখন তার প্রায় ভেঙে পড়ার মতো দশা, তখন 10 জনের মতো অল্প বয়সী বালককে নিয়ে বুড়ো মেষপালক তার উদ্ধারের জন্য ছুটে এলো। 3টি বাঘ ধরার ব্যাপারে সে গুণীকে সাহায্য করল এবং এভাবেই তারা তাকে বিপদমুক্ত করল। এ সাহায্যের জন্য সে তাদেরকে ধন্যবাদ জানালো এবং যতগুলো বাঘ সে মেরেছিল সেগুলো তাদেরকে দিয়ে দিল। তারপর স্ত্রীকে নিয়ে সে টাট্টু ঘোড়ার উপর বসলো এবং বাড়ির দিকে অগ্রসর হলো। যখন মোড়ল দেখতে পেল যে গুণী বাঘরাজাকে হত্যা করেছে এবং এক সুন্দরী স্ত্রীকে নিয়ে এসেছে, তখন সে খুব খুশি হলো, কিন্তু সাথে সাথে তার মনে ঈর্ষাও দেখা দিল। বাঘরাজার চামড়া দিয়ে তার জন্য একটি আলখাল্লা তৈরি করে দেওয়ার জন্য সে গুণী স্ত্রীকে আদেশ দিল। নির্দেশ ছিল কাঁচা চামড়ার একটি লোমও যেন বাদ না যায়। মোড়লের নির্দেশ অনুযায়ী গুণী স্ত্রী আলখাল্লা তৈরি করলো এবং মোড়লের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটি স্বামীর কাছে দিল। আলখাল্লাটি দেখে মোড়ল দারুণ খুশি হলো। জাঁকজমকের সাথে সারা রাজ্যে এটি প্রদর্শন করার কথা ভাবল। সে চাইল সবাই জানুক যে মোড়ল একটি মহামূল্যবান আলখাল্লার অধিকারী, যা কিনা বাঘরাজার চামড়া দিয়ে তৈরি। মোড়লের তাঁবুর সামনে একটি মঞ্চ তৈরি করা হলো। খানা পিনা ও মদ্যপানের জন্য সে নিজ রাজ্যের সমস্ত এলাকার আমির বৃন্দকে আমন্ত্রণ করে নিয়ে এলো। একটু দূরে দাঁড়িয়ে রয়েছিল অগণিত মানুষ, যারা বাঘরাজার চামড়া দিয়ে তৈরি মোড়লের আলখাল্লাটি দেখার জন্য রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছিল। কিছুক্ষণ পর সঙ্গীতের তর্জধ্বনির মধ্য দিয়ে মোড়ল আত্মতৃপ্তি সহকারে মঞ্চের দিকে ধীর গতিতে এগিয়ে গেল। সে হাত দিয়ে বিজয়ীর অঙ্গভঙ্গি করছিল। তখন একটি হলদে পুঁটলি নিয়ে একজন কেতাদুরস্ত ভৃত্য উপরে উঠে এলো। এটি খুলে মোড়ল বাঘরাজার চামড়া দিয়ে তৈরি ঝলমলে সোনালি বর্ণের আলখাল্লাটি বের করে নিল। মোড়ল আলখাল্লাটি সবাইকে দেখার জন্য দিল। তারা মোড়লকে এটি পরার সময়ে সহায়তা করল, কিন্তু যেইমাত্র মোড়ল এটি গায়ে জড়ালো, তখনই সে বিচিত্র বর্ণের এক হিংস্র বাঘে পরিণত হলো। কান ফাটানো গর্জন করে এটি মঞ্চ ডিঙিয়ে লোকজনের ভিড়ে এসে আক্রমণ চালালো। ফলে এর কামড় খেয়ে বহু লোক আহত হলো। আমির বৃন্দ এতটা ভীত হয়ে পড়ল যে তারা লাফিয়ে নিজের ঘোড়ায় চড়ে পালিয়ে গেল। এ কাজে তারা যোগ্য বটে।
ঠিক সে সময়ে সৌভাগ্যক্রমে গুণী ঘটনাস্থলে এসে উপস্থিত হলো। যখন সে দেখতে পেল যে একটি বাঘ লোকজনের পিছু ধাওয়া করছে ও তাদেরকে টানা হেঁচড়া করছে, তখন তার মনে ভয়ের সঞ্চার হলো। বাঘটিকে তীর ছোড়ার কথা চিন্তা করলো, কিন্তু দুর্ভাগ্যবশত তুনিটি সে বাড়িতে রেখে এসেছে। এমনকি ছোরাটিও তার কটিবন্ধে ছিল না। সে যখন এভাবে অসহায়ের মতো বিড়বিড় করছিল, তখন বাঘটি হঠাৎ তার উপর ঝাঁপ দিতে উদ্যত হলো। সে অপেক্ষা করতে লাগলো কখন বাঘটি তার নাগালের মধ্যে আসবে। অতঃপর ঈগলের মতো দ্রুত সে এর লেজ জড়িয়ে ধরল এবং শূন্যে এটিকে চক্কর দিতে দিতে এক নিঃশ্বাসে মাটির উপর 10 বার আছাড় দিল। বাঘটির প্রচুর রক্তক্ষরণ হলো এবং অঙ্গ প্রত্যঙ্গ চুরমার হয়ে গেল। অবশেষে বাঘটি মারা গেল। যেহেতু পশুটি ছিল পূর্ববর্তী মোড়ল, লোকজন এটিকে পুড়িয়ে দিল। তখন থেকে প্রতিদিন বিচিত্র বর্ণের টাট্টু ঘোড়াটি চড়ে গুণী শিকারের উদ্দেশ্যে বাইরে বেরোতো এবং ফেরার পর তার শিকারকে চারপাশের গরিব মানুষদের সাথে নিয়ে ভাগাভাগি করে নিত। তাছাড়া নিজের মহামূল্যবান মুক্তো দিয়ে সে প্রায়ই গরিবদের চক্ষু রোগের প্রতিকারের ব্যবস্থা করত। যখন বুড়ো মানুষ এর দিকে তাকাতো, তখন তাদের ক্ষীণ দৃষ্টিশক্তি ভালো হতো। অন্ধেরা যখন এটিকে তাদের চক্ষু কোটরের চারপাশে ঘষত, তখন তারা দেখতে সক্ষম হতো। তার জন্যই গরিব আলাদদের জীবন পুনরায় খুশি আর আনন্দে ভরে উঠল। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং গল্পটিতে একটি লাইক করবেন। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অনেক নিত্য নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ।